আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের খবরের বিশেষ আয়োজন প্রার্থীদের নির্বাচনী ভাবনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আগামী ত্রয়োদশ নির্বাচন, পিআর পদ্ধতি ও জনগণের আশা প্রত্যাশা নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ঢাকা ১১ আসনের এমপি পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন হজরত? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। জাযাকাল্লাহ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই হিসেবে তারা প্রস্তুতিও শুরু করেছে। বিভিন্ন আসনে প্রার্থীদের পরিচয় করা দেওয়ার পাশাপাশি তারা বলছে যে এসব আসনে তারা বিজয় ছিনিয়ে নেওয়ার একটি আশা তারা করছেন। আপনার কি মনে হয় না যে সমঝোতার মাধ্যমে যেসব আসনে আপনাদের প্রার্থী দেওয়ার কথা ছিল সেসব আসনে শুধু প্রার্থী দিলে ভালো হতো? আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আরও যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। নির্বাচন তো একটা বড় কাজ, বিরাট একটি কর্মযজ্ঞ। তো আমাদের যে ঐক্যের কথা বললেন, আমাদের নির্বাচনী সমঝোতার তৎপরতা অনেক আগে শুরু হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই উনি এক বাক্স নীতির কথা বলেছেন এবং এটা এদেশের জনগণের প্রত্যাশাও তাই। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ৩০০ আসনে প্রার্থী দেওয়া হয়েছে এজন্য, প্রথমত তো আমরা পিআর সিস্টেমে নির্বাচন চাই। যদি পিআর সিস্টেমে নির্বাচন হয় তাহলেও তো আমাদের ভোট ক্যারি করতে হবে, ভোট আনতে হবে। সেটা আনার জন্য আমাদের যেরকম সাংগঠনিক চেইন আছে, জেলা, থানা, ওয়ার্ড, ইউনিয়ন এটা আছে, এর মাধ্যমেও আসবে। এবং আমরা প্রার্থী সিলেকশন করার এটাও একটা উদ্দেশ্য যে প্রার্থীর মাধ্যমেও আমরা পিআরে হলে আমরা ভোট কালেকশনটা বেশি করে করতে পারবো। তো আমাদের সেজন্য প্রস্তুতি নিতে হলে আমাদের ৩০০ আসনেই প্রার্থী দিতে হবে, ৩০০ আসনেই আমাদের কার্যক্রম চালাতে হবে। তাছাড়া পিআর আমরা আশা করছি হবে। তাহলে আমরা যদি কিছু আসনে প্রার্থী দেই, কিছু আসনে না দেই, তাহলে ওই আসনগুলো থেকে আমরা ভোট কিভাবে আমরা ক্যারি করব। এজন্যই মূলত আমাদের ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হয়েছে এবং আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে, চূড়ান্ত না। এরপরে যদি সমঝোতা হয় কোনো দলের সাথে, তো সেইখানে আমাদের লিয়াজো কমিটি আছে, সেখানে যেগুলি চূড়ান্ত হবে আমাদের প্রার্থীর জন্য, অন্য যেগুলি অন্য দলকে ছেড়ে দেওয়ার কথা হবে সেগুলি আমাদের প্রার্থীদেরকে বলাই আছে, বললেই তারা উইথড্র করবে, তাতে কোনো সমস্যা হবে না। পীর সাহেব চরমোনাই হুজুরের একটি বড় পরিচয় হলো তিনি রাজনীতির বাহিরেও লক্ষ লক্ষ মানুষের আধ্যাত্মিক নেতা এবং দেশব্যাপী আপনাদের ইজতেমা হয়, জিকির আজকার মসজিদ মাদ্রাসাগুলোতে আপনাদের আলোচনা সভা হয় এবং দেশে একটি কথা প্রচলন আছে যে নির্বাচনে গেলে পীরের দরবারে যে পরিমাণ লোক হয় সেই পরিমাণ ভোট তারা পায় না। ৫ আগস্টের পর তো আপনারা সরজমিনে রয়েছেন, কি মনে হচ্ছে যে এই যে একটা বিপ্লব আপনারা চাচ্ছেন যে ভোটের মাঠে ঘটাতে, সেটা কি সম্ভব? আপনি জানেন নিশ্চয়ই যে আমাদের যিনি প্রতিষ্ঠাতা আমির সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, ওনাকে দেশে বাহিরে স্বীকৃত অনেক বড় বড় ওলামায়ে কেরাম এই পদবি দিয়েছেন, বলছেন জমানার মুজাদ্দিদ ছিলেন। এটা এজন্য বলেছেন যে একজন পীর আমরা সাধারণত দেখি, পীর সাহেব তিনি খানকায় থাকেন, সেখানে অনেক সুযোগ সুবিধাও আছে, কিন্তু এরপরেও তিনি দেখলেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং সুন্নাহ হলো ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা, এজন্য কাজ করা। তো এজন্যই ফজলুল করিম রহমতুল্লাহ আলাই শুধু পীর হয়ে যদি বসে থাকতেন, তার সুযোগ সুবিধা অনেক কিছুই সে আরও বেশি, এখন যা আছে অনেক বেশি পেতে পারতেন, কারো গালি শুনতে হইতো না। এখন তো রাজনীতির ময়দানে পীর সাহেবদেরকে অনেক গালি শুনতে হয়, তো এটা করতে পারতেন। কিন্তু তিনি চেয়েছেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করা, এটা প্রত্যেকটা মোমেনের ইমানি দায়িত্ব। তাছাড়া সে প্রকৃত মোমেন হতে পারে না। এর অনেক উদাহরণ, অনেক ঘটনা দলিলাদিল্লা আছে। এ কারণেই ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ওনাকে বলা হয়তো ময়দানে পীর, খানকায় পীর, ময়দানে বীর। এভাবে তিনি কাজ করেছেন। আমাদের ইসলামী আন্দোলনের পরবর্তীতে ওনার ইন্তেকালের পরে বর্তমান যে আমির নায়েব ওনারা আছেন, ওনারাও তরিকতের লাইনে যেভাবে কাজ করছেন, আপনি যথার্থই বলেছেন, মাসিক ইজতেমা, মাহফিল এগুলি রাত্রেবেলায় করেন, আর রাত্রেবেলায় মানুষ আত্মশুদ্ধির জন্য কাজ করেন, দিনের বেলায় আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেন। তো এক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে যারা মুরিদ অনেকে আছে এরা ভোট দেয় না রাজনীতির ময়দানে, এটা ঠিকই আছে। কারণ অনেকে মুরিদ হয়, তারা চিন্তা করে যে আমি গিয়া একটু ইসলাহ করে, নিজের ইসলাহ করে হয়তো আগে কোনো একটা দল করতো,
সেই দলের প্রতি অনেক সময় মায়া থাকে। কিন্তু আমাদের আমির বা আমাদের মরহুম আমির এই কথা বলতেন যে তোমার ইসলাহ যদি করতে চাও আমাদের তো সামগ্রিকটা করতে হবে, তাই না? একটা মানুষের যদি পূর্ণাঙ্গ দ্বীনের উপরে চলতে হয় তাহলে ইসলামী খেলাফত ব্যবস্থা, শরিয়া আইন, হ্যাঁ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া এটা কিন্তু আসলে সম্ভব নয়। এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত, টেকনিক্যালি স্বীকৃত, সব দিক থেকে স্বীকৃত। তো সেজন্যই আমাদের আমিরও সেই একই কাজ করছেন। বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা, মানুষের ইসলামী হুকুমতটা কেন, এটা অনেকে প্রশ্ন করে যে ইসলামী হুকুমত মানে কি হাত কাটবেন, মহিলাদেরকে বন্দী করে রাখবেন? না, ইসলামী শাসন ব্যবস্থাটা বুঝতে হবে। ইসলামী শাসন ব্যবস্থাটাই হলো মানুষের কল্যাণের জন্য। কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আমাদেরকে পথ প্রদর্শন করেছেন আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণ কোন পথে, এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভালো জানেন। তো ওনারাই আমাদের কল্যাণের পথটা বলে দিয়েছেন। এবং আমরা ইতিহাসে দেখি যে যেখানেই ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ছিল সেখানেই শুধু মুসলমানেরা না, পশু পাখি না, অন্যান্য ধর্মাবলম্বীরাও তারা এ দেশে তো থেকেছেই, বরঞ্চ অন্যান্য রাষ্ট্র থেকেও তারা এই রাষ্ট্রে এসেছে যে তাদের অধিকার এখানে তারা বেশি পাবে এজন্য। তো এ কারণেই আমাদের আমির কাজ করছেন। তো আমরাও প্রচেষ্টা করছি যে চরমনাই পীর সাহেব হুজুরের যারা অনুসারী রয়েছেন, একটা সময় ছিল যে কিছু লোক বিরোধিতা করত, কিন্তু এটা দিন দিন চেঞ্জ হয়েছে। এখন আমরা দেখি যে আমাদের বর্তমান পীর সাহেব হুজুরের যারা অনুসারী আছেন তরিকতের লাইনে, আমাদের ধারণা যে ম্যাক্সিমাম বলতে আপনার মনে করেন অনেক বেশি পার্সেন্ট, 2-1% হয়তো ভিন্ন মত থাকতেই পারে, এছাড়া অধিকাংশই যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আছে, এটা আমাদের ধারণা এবং বিশ্বাস, আমাদের জরিপেও তাই বলে। নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামাত ইসলামীর মাঝে একটি সমঝোতা দেখা যাচ্ছে। বিরোধীরা বলছে যে পূর্বের সাপে নেউলে সম্পর্কের দুটি দল বিএনপিকে চাপে রাখতে এবং তাদের থেকে কয়েকটি আসন বাগিয়ে নিতেই মূলত এখন এক হচ্ছে। বিরোধীদের এই মতকে আপনি কিভাবে দেখবেন? না, এগুলি তো আসলে হয়েছে কি, রাজনীতির ময়দানে, নির্বাচনের ময়দানে একে অন্যের বিরোধিতা করবেই, কথা বলবেই যে যেভাবে পারে। তবে আমরা মনে করি, ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা মনে করি যে নেতা কখনো মিথ্যা কথা বলতে পারে না, নেতা ধোঁকা দিতে পারে না। এটা জাহিলি যুগেও যারা ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগে, আপনি জানেন নিশ্চয়ই, তারাও কিন্তু নেতা হয়ে মিথ্যা কথা বলে, এটা কেউ কোনো দিন কল্পনাও করতে পারে নাই। কিন্তু আমরা দেখছি আমাদের বাংলাদেশে নেতারা, অনেক নেতাই মিথ্যা কথা বলে এবং ধোঁকাবাজির কথা বলে। এটা আসলে মোরালিটিতে যায় না এবং এটা রাজনীতির সাথেও এটা সঙ্গতিপূর্ণ নয়। তো আমাদের সাথে যে আমরা যদি যেটা বললেন যে বিএনপিকে চাপে রেখে তাদের কাছ থেকে কিছু নেওয়ার জন্য, আপনি ইতিহাস দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই লেজুর ভিত্তিক রাজনীতি করে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের যে সকল যাদেরকে বড় দল বলা হইতো, বিএনপি, আওয়ামী লীগ, এদের কাছ থেকে সুবিধা নিতে চাইলে অনেক আগে অনেক বেশি নিতে পারত, কিন্তু ইসলামী আন্দোলন সেই রাজনীতিটা করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শের রাজনীতি করে, নীতির রাজনীতি করে। তো সেই জায়গাটাতেই আমরা আসি। আমরা আমাদের মতো করেই আমরা ইসলামের আদর্শ, আমাদের আদর্শ, নীতি আদর্শ, আমাদের সংগঠনের আদর্শ, মানব কল্যাণে আমাদের স্লোগান, বক্তব্য, আমরা দেশটাকে একটি আধুনিক উন্নত রাষ্ট্র করতে চাই, এই বক্তব্য, জনগণের কল্যাণে আমরা যে কথাগুলি কাজগুলি করতে চাই, এগুলি আমরা মানুষের কাছে বলে যাচ্ছি, আমাদের মতো করে আমরা করছি। আমরা কাউকে চাপে রাখার জন্য জামাতের সাথে আমাদের সমঝোতা, এগুলি এটা বাজে কথা। এবং আমাদের সাথে জামাতের তো এখনও আপনি দেখতে পাচ্ছেন যে প্রকাশ্যে কোনো সমঝোতার ঘোষণাও কিন্তু দুই আমির থেকে আসেনি। আমাদের এগুলো আলোচনা পর্যালোচনায় আছে এবং আমরা আশা করছি যে নির্বাচনের আগে, নির্বাচনের পরিবেশ হলে একটা নির্বাচনী সমঝোতা হবে। যেটা বললে সাপে নেউলের সম্পর্ক, তাদের আদর্শ, তাদের নীতি তাদের কাছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আকিদা, বিশ্বাস আমাদের কাছে, আমাদের মতো করে আমরা চলব। শুধুমাত্র নির্বাচনী সমঝোতা যদি হয় সেটা হবে, আপনারা সময় মতো জানতে পারবেন। এটা কাউকে চাপে রাখার জন্য নয়, বরঞ্চ আমরা এদেশের মানুষের যে প্রত্যাশা, জনপ্রত্যাশা তৈরি হয়েছে 5 আগস্টের পরে, এই প্রত্যাশা বাস্তবায়নের জন্যই আমরা কাজ করছি। আপনি দেখেছেন আগে যে বাংলাদেশে নির্বাচন হয়েছে, এই নির্বাচন ব্যবস্থায় আসলে আমি যা দেখেছি, আমার মনে হয় না যে আমি সেখানে কোনোদিন আমরা যেতে চাই। এদেশের ইয়াং জেনারেশন, জেনজিরা ওখানে ফেরত যেতে চায় না। আপনার মনে আছে নিশ্চয়ই, নির্বাচন মানেই হলো হাঙ্গামা, নির্বাচন মানেই হলো দুই দলের মধ্যে মারামারি, কাটাকাটি, মাথা ফাটাফাটি ইত্যাদি ইত্যাদি। নির্বাচন মানেই হলো ভোটের যখন ক্যাম্পিং চলবে, এই দল ওই দলকে মারবে, ওই দল ওই দলকে ধাওয়া দিবে, হ্যাঁ, হত্যা করবে, এগুলি।
নির্বাচন মানেই নির্বাচনের দিন মানে নির্বাচনী যেখানে ভোট হচ্ছে ভোট কেন্দ্র জ্বালিয়ে দিবে, ভোট কেন্দ্র থেকে ব্যালট বাক্স চুরি করে নিয়ে যাবে, দখল করতে আসবে, এগুলি হলো নির্বাচন। আমরা এই ট্রেডিশনে বা এই জায়গাটাতে আর ফেরত যেতে কোনোভাবেই চাই না। 54 বছর তো করেছি আমরা এভাবে, এজন্যই আমরা বলেছি এগুলি বাদ দেন, পিআর সিস্টেমে আসেন। পিআর সিস্টেমে আসলে তখন আমাদের এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এটা এজন্যই আমরা জোর দিচ্ছি পিআরের উপরে, এবং আমরা সেই সিস্টেমে আমরা কাজ করে যাচ্ছি এবং দাবি আশা করছি আমরা সেটা পূরণ করতে সক্ষম হব, কারণ এদেশের অধিকাংশ মানুষ পিআর সিস্টেমে নির্বাচন চায়। আপনি পিআর সিস্টেমের কথা বলছেন এবং বাংলাদেশের যে 53 বছরের নির্বাচনী ব্যবস্থা সেই বিষয়েও কথা বললেন। তবে নির্বাচনী ব্যবস্থায় পিআর পদ্ধতি আসলে কতটা কার্যকর হতে পারে এবং এই পদ্ধতির ফলে আগে যেটা জোট ভিত্তিক একটি সমাজ ছিল বা একটা নির্বাচনের অবস্থা ছিল সেটি কি সংকট তৈরি হবে কিনা? আর আমরা যদি বলি যে বর্তমান যেই নির্বাচন কমিশন তারা কিন্তু পিআর নিয়ে তেমন একটা আশাবাঞ্জক কথা বলছে না, তো আদৌ কি পিআর পদ্ধতির নির্বাচন সম্ভব? আমরা তো মনে করি এটা কঠিন কোনো কাজ না, কারণ আমাদের দেশে পিআর সিস্টেম আগেও আছে, এখনও প্রচলিত আছে। আগের যে এফপিটিপি সিস্টেম এখানেও পিআর আছে। আমাদের সংবিধানের 65 অনুচ্ছেদের যেটা আছে সেখানে পিআর সিস্টেম আছে। 65-এর 3 উপধারায় এখানে বলা আছে যে আমাদের যারা মহিলা সংরক্ষিত আসন, এখানে স্পষ্ট আপনি দেখবেন লেখা আছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এই পদ্ধতির ভিত্তিতেই আমাদের এই 50টা আসনে মহিলারা নারী আসন সংরক্ষিত থাকে, তারা এখানে নির্বাচিত হবেন। এটা আমাদের আগের থেকেই আছে। আমরা 2008 সাল থেকে এটা বলে আসছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা স্পষ্ট করে বলে আসছি যে এখানে নির্বাচনে আপনার পিআর সিস্টেমটা দরকার। এবং আপনারা জানেন যে এই ঐক্যমত্য কমিশন হওয়ার পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে অন্যরা কিছু কিছু কথা বলতেছে, না জানার কারণে হোক অথবা বিরোধিতার জন্য হোক অথবা কিছু পায় না ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বলার জন্য, এই জন্য বলতেছে। আসলে এই সরকার এই ঐক্যমত্য কমিশন গঠন করার পরে আমরা প্রথম যে লিখিত প্রস্তাবনা দিয়েছি সেখানেই ছিল 10/4 অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখে আমরা লিখিতভাবে দিয়েছি যে এটাকে এজেন্ডা আনেন এবং এর উপরে আপনারা ডিসাইড করেন, আলোচনা পর্যালোচনা করেন। কিন্তু আমরা দেখলাম দুঃখজনক বাস্তবতা হলো ঐক্যমত্য কমিশনে যারা আছেন তারা এটাকে এজেন্ডাভুক্তই করলেন না। এখন তারা কাদের পারপাস সার্ভ করতেছে এটা দেশের জনগণ বুঝে, আমরা বুঝতেছি। এবং কিছু কিছু লোক, অল্প সংখ্যক দল, তারা এটার প্রচণ্ডভাবে বিরোধিতা করছে, অথচ দেশের মানুষ কিন্তু পিআর সিস্টেম নির্বাচন চায়। এরপরেও তারা বিরোধিতা করতেছে, করুক। আমরা আমাদের দাবি, এদেশের দুঃখজনক বাস্তবতা হলো বাংলাদেশের কোনো দাবি মানে টেবিলে বসে সমাধান হয় না। সব দাবি আদায় করতে হলে রাস্তায় যেতে হয়, আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়। এটা দুঃখজনক, এটা হওয়া উচিত না। তো সেজন্য আমরা মাঠেও আসি, আমরা টেবিলেও আলোচনা নিয়ে আসছি, আলোচনা করতেছি যেন পিআর সিস্টেম নির্বাচন হয়। এটা কোনো কঠিন কোনো কাজ না। আজকেও যদি দলগুলো ঐক্যমত হয় কিংবা সরকার যদি ডিসাইড করে যে পিআর সিস্টেম নির্বাচন হবে, এটা করার জন্য মানুষকে ক্যাম্পেইন করতে হবে, মানুষকে বুঝাইতে, দুই একটা দলের প্রধান বড় ঊর্ধ্বতন কর্মকর্তা বা দায়িত্বশীল বলেছেন পিআর খায় না মাথায় দেয়। আসলে এগুলি যারা বলে এরা আসলে এদের রাজনীতিটা ছেড়ে দেওয়া দরকার। এতটুকু পড়াশোনা যার নাই সে কিসের রাজনীতি করে? এর সকল লোক দিয়ে তো রাজনীতি হবে না। পিআর খায় না মাথায় দেয়, আপনি জানেন না? আপনি গ্রামের একটা মানুষকে জিজ্ঞাসা করেন যে পিআর সিস্টেমে নির্বাচন হলে, একটা মানুষকে যদি বলি আপনি পিআর সিস্টেম নির্বাচন হলে আপনার ভোটটা পচে যাবে না, প্রত্যেকটা ভোটই কাউন্ট হবে, প্রত্যেকটা মানুষ খুশি হবে। আমরা বলেছি তো, কৃষক, লেবার, শ্রমিক, আমাদের দেশের একেবারে প্রান্তিক পর্যায়ে আমরা যাকেই বলি যে ভাই আগে যে ভোট দিয়েছেন, আমাদের দেশে 60% ভোট পেয়েও তারা পরাজিত, তাদের ভোট কাজে লাগে নাই, 40% পেয়ে সে বিজয়ী হয়েছে। আমরা যদি দেশে পিআর সিস্টেম হয়, আপনি আগেও যেভাবে ভোট দিতেন, অনেকে বলে এটা গ্রামের মানুষ বুঝবেন, আরে আগে যে ভোট দিয়েছি সেখানে ভোট দেওয়ার সময় আমরা সিল মেরেছি ব্যালটে, পিআর সিস্টেমে নির্বাচনে হলে কি এই সিলটা কপালে দিতে হবে নাকি? আমি সেই একই সিস্টেমেই তো ভোট দিব। ওই সিস্টেমের ভোট মানুষকে বুঝাইতে হবে, আরে পিআর সিস্টেমে নির্বাচন হলে কি ভোট বাক্সবন্দি করে যাইয়া প্রধান উপদেষ্টার বাড়িতে দিয়ে আসতে হবে, বলে এটার জন্য আলাদা গাড়ি কিনতে হবে, আলাদা লরি কিনতে হবে, ট্রাক কিনতে হবে, সেটা এরকম না। আমি যে আগে যে সিস্টেমে ভোট দিতাম, ব্যালট আসতো, ব্যালটে ভোট দিতাম, এখনও সেই ব্যালটেই ভোট দেব। হ্যাঁ, এটা শুধু কাউন্টের যে সিস্টেম, এই সিস্টেমটা আগে এক পদ্ধতিতে হইতো, এখন হবে এক পদ্ধতিতে। এটা তো প্রান্তিক জনগোষ্ঠীর কাজ না,
এটা আগে আপনি করতেন এক সিস্টেমে কাউন্ট করতেন ওই আসন ভিত্তিক, এখন এটা গোটা বাংলাদেশ নিয়ে আপনি কাউন্ট করবেন। তো এটা বোঝানোর জন্য তো আপনি গ্রামে যাইতে হবে, অনেক পয়সা খরচ করতে হবে, এগুলি কিছু না। আসলে এগুলি যারা বলে এগুলি হলো বেহুদা বলে। একসময় বিএনপি কিন্তু বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার পাগলেও বোঝে না, এদেশে পাগল এবং ছোটরা ছাড়া এরা ছাড়া কেউ নিরপেক্ষ নাই, বলছে বিএনপি প্রধান খালেদা জিয়া বলেছে। পরে তারা এটা আন্দোলন করলো। আমাদেরও ধারণা যে একসময় এই পিআর সিস্টেম বাস্তবায়নের জন্য বিএনপিরও হয়তো আন্দোলন করা লাগতে পারে, যেটা আমরা অগ্রিম করে রাখতেছি। তো সেজন্য আমাদের দৃঢ় বিশ্বাস যে পিআর সিস্টেম, আপনি যেটা প্রশ্ন করেছেন, পিআর সিস্টেম নির্বাচন করার জন্য এটা একদিনেরও ব্যাপার না। একদিন ডিসাইড হবে, ডিসাইড হলে এটা দেশব্যাপী ডিক্লারেশন হলেই নির্বাচন কমিশন যে কোনো সময় প্রস্তুতি নিয়ে নিতে পারে, এটা কোনো অসুবিধার কাজ না। আরেকটা কথা আপনাকে বলে রাখি, দেখবেন অনেক সময় বলে, বিএনপিও বলে যে এটা সংবিধানে নাই পিআর সিস্টেম। আমি তো বললাম সংবিধানের 65 নির্বাচন কমিশনও তো এই বক্তব্য বলেছে। এটা কিভাবে বলে আমি বুঝি না। এটা হয় কি জানেন, মানে মানুষ কখনো কখনো অন্ধ হয়ে যায়, কোনো সময় যে দলকানা হয়ে যায় যে আমি আপনাকে এত ভালোবাসি, ভালোবাসতে বাসতে আপনার কোনো দোষই আমার চোখে পড়ে না, আমি অন্য কিছু আর দেখি না, ডানেও দেখি না বামেও দেখি না, এই জন্য এরকম হয়। নির্বাচন কমিশনার সে যদি বলে এটা সংবিধানে নাই, এটা আইনে নাই, অমুক নাই অমুক নাই, এগুলি হলো দলকানা কথাবার্তা। আমাদের সংবিধানেই তো আছে, আপনি খুলে দেখেন। এই যে 65 অনুচ্ছেদের এই মহিলাদের ইয়াটা, সেখানে আপনি খুলে দেখেন মেয়েদের যে অর্থাৎ নারী আসনের ব্যাপারে একেবারে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ইংরেজিতে একের হুবহু এই শব্দগুলো, দুটো শব্দই লেখা আছে। তাহলে এটা আমাদের সংবিধানে নাই, এগুলি বলে হলো ফালতু কথাবার্তা, কথা বুঝছেন? তো এজন্য আমরা মনে করি যে এটা খুব কঠিন কাজ না। এটা সরকার ডিসাইড করলেই এটা এদেশে বাস্তবায়ন করা যে কোনো সময় সম্ভব, এটা অসম্ভব কিছু না। বর্তমান সময়ে জোট বা সমঝোতার কথা হচ্ছে, তো ইসলামী দলগুলোর বাইরে আর কোন কোন দল এই বৃহৎ জোটে থাকতে পারে বলে আপনি মনে করেন, কিংবা এই যে সমঝোতার মধ্যে থাকতে পারে? না, এটা এসব বিষয় হয় কি অগ্রিম কিছু না বলা ভালো। আমরা ইসলামী আন্দোলনের আমির হযরত পীর সাহেব চরমোনাই উনি বলেছেন যে আমরা ইসলাম, দেশ এবং মানবতা, এই তিনটা শর্তে যারা আমরা ঐক্যমত হব তাদেরকে নিয়ে আমাদের জোট হবে বা নির্বাচনী সমঝোতা হতে পারে। তো সেক্ষেত্রে কিছু দল অলরেডি এসেছে, আপনারা জানেন। এর বাহিরেও আরও আসবে, আবার কেউ কেউ ছুটেও যেতে পারে, ঠিক না? এটা নির্বাচনে বাংলাদেশে তো বলা যায় না, নির্বাচনের তফসিল ঘোষণার পরে এটা চূড়ান্তভাবে বলা যাবে যে আসলে কি হচ্ছে না হচ্ছে। আপনাকে তো ঢাকা 11 আসনে আপনার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এমপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে, এবং এই আসনেও জামাতের সাবেক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানকে তারা এমপি মনোনয়ন কিংবা সবুজ সংগত দিয়েছে। কি মনে হয় যে সমঝোতার টেবিলে গিয়ে কি আপনার বসে থাকতে হতে পারে, নাকি শেষ পর্যন্ত আপনি টিকে যাবেন? না, সেটা আমাদের যে লিয়াজো কমিটি আছে এবং আমাদের আমির আছেন, ওনারা লিয়াজো কমিটিতে আলোচনা হবে, এরপরে আমির কর্তৃক ডিসাইড হবে। ডিসাইড হলে আমাদের আমির যা ডিক্লেয়ার করবেন সেটাই হবে। এখানে আমাদের কোনো, আসলে আমরাও যে রাজনীতিটা করি, আমরা ইসলামী আন্দোলন করি, আমি ছাত্র আন্দোলন করি হলো 1991 সাল থেকে, আমার রাজনীতির ময়দান হাতে করি 1991 সাল থেকে, তখন থেকে আমি রাজনীতি করি। আমাদের রাজনীতির টোটাল উদ্দেশ্যটাই ব্যক্তিকেন্দ্রিক না। আমি ব্যক্তি, আমার নাম হবে, আমি এমপি হব, আমি মন্ত্রী হব, এটা ইসলামী রাজনীতি আমরা যারা করি আমাদের এটা কখনোই উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, আল্লাহর মাখলুক মানব জাতি সহ অন্যান্য মাখলুকাতের কল্যাণে কাজ করা। এটা হলো আমাদের মূল টার্গেট। অন্যান্য বস্তুবাদী রাজনৈতিক দল তারা চিন্তা করে আমাকে এমপি হইতে হবে, এমপি না হইলে কী হবে, জন্য মারামারি কাটাকাটি করে, না হইলে আমার এত টাকা কামাই করতে হবে, এত ইনভেস্ট করব, এত পাবো। ইসলামী রাজনীতি আমরা যারা করি, বিশেষ করে ইসলামী আন্দোলন, এ চিন্তা আমাদের যোগ্য কখনোই না। আমাদের আমির ডিক্লেয়ার করেছেন আমাদের কাজ করার জন্য, আমরা কাজ করছি। যদি বলেন যে না তোমার বসে যেতে হবে, অন্য কি করবে, করবো। আর আমাদের ধারণা যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশেরই প্রচুর ভোট এখানে এলাকায় আছে, কারণ আমাদের এই রামপুরা, বাড্ডা, ভাটারা এই সমস্ত এলাকা থেকে এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বা আমাদের আমির অনেক আগ থেকে কাজ করছেন। আমাদের হাতির ঝিল, রামপুরা, ওখানে আমাদের বাংলাদেশ মুজাহিদ কমিটি, আমাদের যে আত্মশুদ্ধি সংগঠন, সেখানে ওখানকার অফিস হলো সেই অনেক আগ থেকে, 90-এর দশক থেকে ওখানে অফিস, এবং আমাদের এখানে অনেক আগ থেকেই আমাদের এই তরিকা সংগঠনের কার্যক্রম চলছে। এবং বাড্ডাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপক জনশক্তি আছে। বাড্ডা এই 4টা থানা, তো 4 থানাতেই আমাদের ব্যাপক জনসংখ্যা আছে। এবং আমি অলরেডি
কিছু গণসংযোগ করেছি, মানুষের যে আগ্রহ প্রত্যাশা এটা কিন্তু গণসংযোগে নামলে বোঝা যায়। আপনি দেখবেন গণসংযোগে গেলে আপনি হাতটা বাড়িয়ে দিচ্ছেন, হাতটা ঘুরিয়ে নিচ্ছে, না আপনার সাথে হাত মুসাফা করছে। আপনি মোয়ানাকা করতে যাচ্ছেন, সে কি আপনার থেকে সরে যাচ্ছে না, এগুলো কিন্তু বোঝা যায়। আমরা তো রাজনীতি করি ছোটোকাল থেকে, আমরা জানি মানুষের চেহারা দেখলে আমরা বুঝি, অ্যাটিটিউডটা বুঝি। তো আমি যে কয়েকদিন গণসংযোগ করেছি, মানুষের মুখে যে হাসি দেখেছি এবং যে প্রত্যাশা দেখেছি ইসলামী আন্দোলনের প্রতি, বিশেষ করে আমার ধারণা যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে ভালো করবে এবং এখানে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এটাকে কেন্দ্র করেই সিদ্ধান্ত গ্রহণ করবে সকল দল, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। যেহেতু আপনারা 300 আসনেই প্রার্থীদের ঘোষণা করছেন এবং শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে অনেক প্রার্থীরা আপনার শেষ মুহূর্তে সরিয়েও নেবেন, তবে এই যে ভোটের মাঠে ইসলামী আন্দোলনের যেটা প্রসার হচ্ছে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? না, এটা সমঝোতা হলে তো আমাকে সমঝোতার ভিত্তিতেই এগোতে হবে। যেখানে আমাদের প্রার্থী থাকবে সেখানে কি হবে না হবে এ বিষয়ে আমাদের আমির চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিবেন। বাকি আমরা এখনও আশাবাদী যে পিআর সিস্টেমে নির্বাচন হবে এবং আমরা সেই লক্ষ্যেই জনগণের কাছে যাচ্ছি। আপনি দেখেছেন যে কিছুদিন আগে জনাব তারেক রহমান সাহেব বক্তব্য দিয়েছেন বিবিসিতে। তো এরপরে আমাকে একটা টকশোতে প্রশ্ন করেছিল যে এখানকার ভালো মন্দ দিক। তো আমি দেখলাম আমাদের আমিরও কিছুদিন আগে বলেছে যে বিএনপির কাছ থেকে বিএনপি নতুন কোনো মধু জাতিকে দিবে, এরকম কোনো মধু বিএনপির কাছে নেই। আমিও দেখলাম ওই বক্তব্যে, তারেক রহমানের বক্তব্যে, দেশকে গড়ার জন্য দেশের সবচাইতে বড় যে অসুবিধা হলো দুর্নীতি, এই দুর্নীতিকে নির্মূল করার জন্য জনাব তারেক রহমানের বক্তব্যে এমন কিছুই আমরা পাইনি, ওইখানে আমি দেখেছি। এবং চাঁদাবাজি, দুর্নীতি, যেগুলি মানুষ অতিষ্ঠ, এই বিষয়গুলোতে একেবারে শক্তিশালী কোনো বক্তব্য আমরা বিএনপির কাছ থেকে এখন আমরা দেখি না। এবং মানুষের কল্যাণে তারা কি করবে এটাও আমরা খুব বেশি দেখি না। এবং তারা কি ওয়াদা করবে, তারা তো আগে ক্ষমতায় ছিল, তারা এদেশে কি করেছে এদেশের মানুষ সব জানে, আমরা সবাই জানি। দুর্নীতিতে কতবার চ্যাম্পিয়ন হয়েছি, কি পরিমাণ চাঁদাবাজি হয়েছে, কি পরিমাণ মানুষের উপর জুলুম অত্যাচার হয়েছে। কারোর কাছে জিজ্ঞাসা করা দরকার নেই, আপনার হাতে নেট আছে, আপনি গুগলকে জিজ্ঞাসা করেন যে 2001 থেকে 2005 পর্যন্ত বিএনপির দুর্নীতির চিত্র দেখেন। আপনার গুগল আপনাকে কত হাজার পেপার কাটিং, কত হাজার মিডিয়া ডকুমেন্ট আপনাকে পেশ করে, ঠিক না? তো এভাবে এমত অবস্থায় তো তারা নতুন করে আমাদেরকে কি ওয়াদাই করবে, কি দিবে, আমরা নতুন ওয়াদাও যেমন দেখি না, আর নতুন ওয়াদা করিয়ে বা কতটুকু ফিল আপ করবে এটা দেশের মানুষ বুঝে। আসলে জনগণের কল্যাণে কাজ করার জন্য আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতে অন্যদেরকে দেশের মানুষ ভোট দিয়েছে, আমরা প্রত্যাশা করছি, বলছি যে ইসলামী আন্দোলনকে হাত পাখা আমাকে একবার ভোট দেন, দিয়ে দেখেন। আমরা যদি ফেল করি আর কোনোদিন ভোট চাবো না আপনাদের কাছে, আর যদি সফল হই আপনারা দিবেন। এদেশে যে দুর্নীতি হয় আপনি জানেন, আমরা বিগত শেখ হাসিনা আমলেও দেখেছি, বাজেট হয়েছে 100 টাকা, 100 টাকার মধ্যে 80 টাকাই দুর্নীতি, 80-90 টাকা দুর্নীতি হয়ে গেছে। কেউ কেউ বলে পার্সেন্টেজ আরও বেশি, মাত্র 20%, 20 টাকা বা 10 টাকার কাজ হয়েছে। আমরা যদি সেই জায়গাটাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনি আমাদের ইতিহাস খুঁজে দেখেন, 1987 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের যে দায়িত্বশীলরা আছে তারা তো ব্যক্তিগত জীবনে বিভিন্ন পেশায় নিয়োজিত আছে, বিভিন্ন অফিস আদালতে আছে। আপনি খোঁজ করে দেখেন আমাদের কোনো দায়িত্বশীলের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির, 1 টাকারও কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায় কিনা। তাহলে আমরা তো এই লোকগুলোকে নিয়ে রাজনীতি করি, এই লোকগুলোই যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এরাও দুর্নীতি করার কোনো সাহস পাবে না। আমাদের আমির চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন কাউন্সিলে, এরপরে আমাদের আমির পরবর্তী অন্য কোনো নির্বাচনে যাননি, কিন্তু সে তো বিভিন্ন সারা দেশে মানুষ নিয়ে চলেন ফিরেন। আমাদের আমিরের বিরুদ্ধে, নায়েবে আমিরের বিরুদ্ধে, মহাসচিবের বিরুদ্ধে, আমাদের দায়িত্বশীলদের বিরুদ্ধে কোথাও 1 টাকার অনিয়মের কোনো পাওয়া যায় কিনা দেখেন। তাহলে এই মানুষগুলো যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে আশা করি এদেশের মানুষ আস্থা পাবে, এখান থেকে দুর্নীতি হবে না। আর যদি 100 টাকা যেটা বাজেট, এই 100 টাকা যদি কাজে লাগানো যায় তাহলে তো বাংলাদেশ যেই এই কেউ বলেছে সবুজ বাংলাদেশ, কেউ বলে সোনার বাংলাদেশ, এরা তাহলে বলেছেই, এটা দেখবে ইসলামী আন্দোলন বাংলাদেশে হাত পাখা যদি ভোট দেয় তাহলে দেখা যাবে। আপনার যেই নির্বাচনী আসন ঢাকা 11 অর্থাৎ বাড্ডা, রামপুরা, হাতিরঝিলি এলাকা, এখানে আপনার মনে হয় যে কোন কোন জায়গাগুলো আপনার উন্নত হওয়া দরকার? যদি আপনি ক্ষমতায় আসেন বা আপনি নির্বাচিত হন তাহলে কোন কোন বিষয়গুলো বা সমস্যাগুলো আপনি নিরসন করবেন? আমাদের একটা হলো দলগতভাবে আমাদের ইশতেহার আসবে। তো দলগতভাবে আমাদের যেগুলি আসবে সেটা তো আসবেই। সেখানে ধরেন দেশের মানুষের মানে সামাজিক নিরাপত্তা, সাম্য প্রতিষ্ঠা করা, মানবিক অধিকার প্রতিষ্ঠা করা,
মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, শিক্ষার অধিকার নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া, তাই না? এগুলি হলো বেসিক। আমাদের দেশে বাংলাদেশের দুর্নীতিটা হলো সবচেয়ে বড় জিনিস, এটা নির্মূলের জন্য এগুলি রাষ্ট্রীয়ভাবে করতে হয়, একটা আসনে করা যায় না। তো সেক্ষেত্রে সেটা করবে আমাদের দল থেকে ইশতেহার ঘোষণা করবে। আমি আগেও মেয়র ইলেকশন করেছি ঢাকা উত্তরে, তো আমি জানি ঢাকাবাসীর অসুবিধার জায়গাগুলো কি কি, এটা আমার নখদর্পণে আছে। আমি শুধু আমার এই কনস্টিটিউয়েন্সির মধ্যে না, আমি পুরা ঢাকার যে উত্তরে 8টা আসন সম্পর্কে আমি সম্যক জ্ঞাত। আমি এদেশে এই ঢাকার প্রত্যেকটা অধিকাংশ গলিতে আমার পদচারণা আছে, আমি জানি। বিশেষ করে আমার বাড্ডা রামপুরা এলাকায় যদি বলেন, এলাকার মানুষের যেগুলি প্রয়োজন, ঢাকাতেও একই, সবারই প্রায় কাছাকাছি। সেখানে আমি মনে করি আমাকে যদি এলাকার মানুষ নির্বাচিত করে, আমি যে বিষয়গুলোকে প্রাধান্য দিব, 1 নম্বরে হলো আমাদের যোগাযোগ, রাস্তাঘাট চরম দুর্দশা, হাঁটা যায় না। আপনি হেঁটে দেখবেন হাঁটার কোনো পরিবেশ না। আপনি যে আসছেন, এই যে 100 ফিট রাস্তা, বড় রাস্তা, যদিও বলতেছে কিছু কাজ হচ্ছে, কাজ হইলেও তো উন্নত দেশেও তো কাজ হয়, অন্য দেশেও তো কাজ হয়। আপনি বছরকে বছর রাস্তা ভাঙ্গা, মহিলারা বাচ্চারা রিক্সায় যাচ্ছে, পড়ে যাচ্ছে, যে কোনো সময় মারা যেতে পারে। এই যে একটা অনিয়ম, রাস্তাঘাটে বাড্ডা, রামপুরা, হাতিরঝিল, পুরা এলাকার রাস্তাঘাটে চরম দুর্দশা, বছরকে বছর এগুলোর উন্নয়ন করতে হবে অবশ্যই। এরপরে ধরেন আমাদের এলাকার চিকিৎসা ব্যবস্থা, ঢাকা সব জায়গা থেকে চিকিৎসার জন্য আসে, ঠিক আছে, কিন্তু আপনি ওয়ার্ড ভিত্তিক সরকারি ভালো ব্যবস্থাপনা না থাকায় একটা মহিলার ডেলিভারি হবে, সেই মহিলাটাকে যেতে হচ্ছে অনেক দূরে দূরে হাসপাতালে। সরকারি হাসপাতালে গেলে তো সেবা নাই, এরপরেও যদি যায় অনেক দূরে দূরে তাকে যেতে হচ্ছে, এটা অনেক কষ্টের। একটা বাচ্চার অসুখ হয়েছে, আপনি ভালো একটা সরকারি হাসপাতালে যাবেন, অনেক দূরে যেতে হবে, সিরিয়াল দিতে হবে, বিশৃঙ্খলা, মানে এর কোনো শেষ নেই। সরকারি হাসপাতালে কখন যায় মানুষ? একেবারে চূড়ান্ত বিপদে না পড়লে মানুষ যায় না। তো এই যে অবস্থা, স্বাস্থ্যসেবার যে মারাত্মক অবস্থা, আমি সেকেন্ডলি এটাকে প্রাধান্য দিব অবশ্যই, যে আমাদের এই এলাকায় আমি বলেছি অলরেডি, প্রত্যেকটা ওয়ার্ডে, আমার যে কটা ওয়ার্ড আছে 4টা থানার মধ্যে, প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত আমি 50 বেডের একটা করে হাসপাতাল করব, মিনিমাম 50 বেডের, যেখানে নারীদের শিশুদেরটা প্রাধান্য থাকবে, এর সাথে একটা জেনারেল হাসপাতাল, সব ধরনের সুযোগ সুবিধা একেবারে ন্যূনতম খরচে তারা যেন করতে পারে। সেজন্য আমি যে কোনোভাবেই আমি এটা রাষ্ট্রের কাছ থেকে আদায় করে হোক, যেভাবে হোক আমি এটা পদক্ষেপ নেব। এটা আমি ভুক্তভোগী, এজন্য আমি বলছি। এটা আমি দেখি তো রাস্তাঘাটে, বা আমার কাছে খবর আসে যে মহিলাদের কি কষ্টের এই জায়গাটা। একটা ডাক্তার দেখাইতে হবে, যাবেন আপনি কুর্মিটোলা, ঢাকা মেডিকেল, জ্যাম ঠেলে, আর যখন ডেলিভারি কেসের সময় হয় মহিলাদের যে কি যে দুরবস্থা, এটা ভুক্তভোগী ছাড়া বোঝানো সম্ভব না। বাড্ডার জ্যাম তো ঐতিহাসিক জ্যাম, এই রাস্তার জ্যাম তো চূড়ান্তভাবে জ্যাম। দুটো বিষয় বললাম। এরপরে আমাদের এলাকায় আপনি জানেন, ঢাকা শহরের সবচাইতে বড় জিনিস হলো পলিউশন। এটা সাউন্ড পলিউশন আছে, পানির পলিউশন আছে, তাই না, ওয়াটার পলিউশন আছে, আরও যেগুলি আসে, বায়ু দূষণ তো মারাত্মক। বায়ু দূষণটা আমার এই একটা নির্বাচনী এলাকায় এটা সম্ভব নয়, এটা পুরো ঢাকাকে নিয়ে কিভাবে করা যায় সকলকে নিয়ে আমি চেষ্টা করব। তারপরে সাউন্ড পলিউশনটা মারাত্মক, এটাও কিভাবে রিকভারি করা যায় পুরো ঢাকাকে নিয়ে চিন্তা করতে হবে। তারপর এলাকা বেশ কিছু কাজ করা যেতেই পারে, এটা আমার আছে টার্গেট। তারপরে হলো সবচাইতে বড় যেটা অসুবিধা, দেখেন এই যে আমি ডাক্তারখানার কথা বললাম, মানে হাসপাতালের কথা বললাম, আসলে কি জানেন আপনি ইসলামী খেলাফতের যে সময়কালটা, এই ইতিহাসটা আপনি পড়ে দেখবেন। আমি পড়েছি যে খোলাফায়ে রাশিদিনের সময় মানুষ ডাক্তারের কাছে যায় না, তো জিজ্ঞাসা করেছে যে কি ব্যাপার, আপনার দেশে রুগী হয় না? বাইরের থেকে ডক্টর এসেছে যে এলাকার চিকিৎসা করবে, বলে না কোনো রুগী পাচ্ছি না। কারণটা কি? বলে রুগী পাবো কিভাবে, যে এরা সুন্নাহ মেনে চলে, এরা কারো প্রতি অনিয়ম করে না, দুর্নীতি করে না, তো কাজে এরা ভালো খাচ্ছে, ভালো পরিবেশে আছে, পরিমিত খাচ্ছে, সব কিছুই তাদের সুন্নাহ মোতাবেক, কাজে এদের অসুস্থই তো এরা হয় না। আমরা ঢাকা শহরে আপনি খোঁজ নিয়ে দেখেন, এমন কোনো বাড়ি পাবেন না যেই বাড়িতে 5 জন সদস্য যদি হয়, এর মধ্যে 4 জন 4.5 জন অসুস্থ, এছাড়া নাই। প্রত্যেকটা মানুষ অসুস্থ। কেন? আমাদের অন্যান্য পলিউশনের সাথে সাথে আমাদের খাদ্যে ভেজাল, চরম ভেজাল। আমি অলরেডি অঙ্গীকার করা শুরু করেছি, আমাকে যদি আমার এই অঞ্চলে মানুষ যদি নির্বাচিত করে, আমি অন্তত এই 4 থানায় 4টি এমন বাজার স্থাপন করব, যেটা হবে ন্যায্য মূল্যের এবং ভেজাল মুক্ত। ন্যায্য মূল্যটাও, এটা সিটি কর্পোরেশন কি করবে না করবে সিটি কর্পোরেশনের ব্যাপার। আমি নিজ উদ্যোগে একেবারে আমরা দাম ফিক্সড করে দিয়ে, মানে ন্যায্য মূল্য যেন পায়, এবং এই বাজারের মধ্যে কোনো পণ্যে ভেজাল কেউ দিতে পারবে না। আমার দৃঢ় বিশ্বাস, এরকম যদি
4টা যদি আমি এরকম মার্কেট করতে পারি 4 থানায়, সারা ঢাকা থেকে মানুষ এই জায়গায় আসবে বাজার করার জন্য, আমার দৃঢ় বিশ্বাস। এবং এটা যদি আমি কনফার্ম করতে পারি, আমার এলাকায় রুগী সংখ্যাও আশা করি অনেক কমে যাবে, আশা করি, আমার দৃঢ় বিশ্বাস। তো এগুলি আমি করব। এরপরে আরও কিছু প্ল্যান আছে বাচ্চাদের জন্য। দেখেন এই যে ভাটারায় ভালো করে একটা খেলার মাঠও নাই, অথচ সেটা করা সম্ভব। সিটি কর্পোরেশন এগুলি উদাসীন করে না, বাচ্চাদের খেলার মাঠ নাই, বাচ্চাদের সারাদিন ঘরের মধ্যে বসে বসে মোবাইল গেমস খেলতেছে, তার প্রতিভা বিকাশ হচ্ছে না, তার শারীরিক অস্বাস্থ্য সব কিছুতে ক্ষতিগ্রস্ত। এই খেলার মাঠ তৈরি করা, তারপরে মানুষ এই ভাটারাতে একটা বিনোদন কেন্দ্র যেটা বৈধভাবে করা যায়, মানে একটা শালীন বিনোদন কেন্দ্র, এটা কিন্তু আমাদের এখানে নাই। তারপরে বিয়ে শাদির জন্য একটা সরকারি যে আপনার কি বলে কমিউনিটি সেন্টার নাই, এটা সব জায়গায় পাবেন না আপনি, তাকে ভাড়া করতে হয়, কারো ছাদে করতে হয়, কারো বাসার গ্যারেজে করতে হয়। একটা বিয়ে শাদী করবে, অ্যারেঞ্জ করবে সুন্দরভাবে নাই, অথবা বাইরের কমিউনিটি সেন্টার যেতে হয়, যেখানে অনেক বিলের ব্যাপার। এটা তো রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র এগুলি করে না। এবং আমরা এই জায়গাগুলোতে আমরা কাজ করব, মহিলাদের জন্য আমরা কাজ করব। এবং বিশেষ করে ভাতার যে বিষয় আছে, বয়স্ক ভাতা সহ, তারপরে অবসর ভাতা, এই সমস্ত জায়গায় যে দুর্নীতিগুলো আছে, আমার দৃঢ় বিশ্বাস আমাকে যদি এলাকার মানুষ ভোট দেয়, এগুলি তারা নিশ্চিত শতভাগ তারা বুঝে বুঝে নিতে পারবে। নারীদের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এই জায়গাগুলোতে চরম দুর্নীতি, কি পরিমাণ যে দুর্নীতি, মানে আপনি যদি এখানে না ঢোকেন আপনি কল্পনাও করতে পারবেন না যে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে। এটা হচ্ছে, আমি আশা করি এলাকাবাসী যদি আমাকে ভোট দেয়, এগুলি দুর্নীতির দও এখানে থাকবে না ইনশাআল্লাহ। এনিহাউ এটার বিরুদ্ধে পুরো যুদ্ধ আমি ঘোষণা করবো ইনশাআল্লাহ। তো এইভাবে আমার আরও কিছু প্ল্যান আছে, সেগুলি আমরা অঙ্গীকারনামা দিব। তো এখানে আমার টার্গেট হলো, আমার যারা জনগোষ্ঠী আমার এলাকার প্রত্যেকটা মানুষকে আমি আইডেন্টিফাই করব। জেনজিদের জন্য যারা এই উঠতি বয়সী, তাদের কি চাহিদা, তাদের কি প্রত্যাশা, বৈধ যে প্রত্যাশাগুলো, সেগুলি আমরা পূরণের জন্য চেষ্টা করব। তাদের প্রতিভা বিকাশ, তাদের বিনোদন, তাদের খেলাধুলা, হ্যাঁ, এগুলির জন্য আমি যথার্থ পদক্ষেপ নিব। এবং প্রত্যেকটা বাচ্চা আমার সন্তান, সেজন্য আগামীর জন্য, আগামীর বাংলাদেশের জন্য সেজন্য প্রস্তুত হতে পারে, সেটা আমরা অবশ্যই নিশ্চিত করব ইনশাআল্লাহ। এবং সামগ্রিক রাষ্ট্রীয়ভাবেও আমাদের আছে, পদক্ষেপ আছে, ইশতেহারে আসবে যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করে তোলা, হ্যাঁ, এবং বিশ্বের একটা মডেল শিক্ষা ব্যবস্থা আমরা বাংলাদেশে তৈরি করবো ইনশাআল্লাহ। এখনও বাইরের দেশ থেকে কিছু কিছু পড়াশোনা করতে আমাদের দেশে আসে, বাট সেটাও খুবই নগণ্য। আমাদের দেশটার শিক্ষা ব্যবস্থা এত সুন্দর করা সম্ভব যে গোটা বিশ্ব থেকে আমাদের এখানে আসবে পড়াশোনা করতে, বাংলাদেশকে দেখতে আসবে। আমাদের সম্ভব, আমাদের বাংলাদেশের যে সম্ভাবনা ছিল, আমি লম্বা করে ফেলতেছি কথা, আপনার সময় আছে কিনা জানি না, যেই সম্ভাবনা ছিল, আপনি জানেন যে মুঘল আমল বা তারও আগের থেকে সারা ওয়ার্ল্ডের থেকে আসছে বাংলাদেশকে দেখার জন্য। তারা এসে বাংলাদেশে ভ্রমণে আসতো, বাংলাদেশ থেকে সম্পদ নিয়ে যাওয়ার জন্য, চুরি করে, ডাকাতি করে, তাই না? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশ থেকে তো টাকা পয়সা চুরি করার জন্য এসছে। তো সেই সম্পদ তো এখনও আমাদের আছে, কিন্তু এই সম্পদগুলো দুর্নীতিবাজরা লুট করে তারা নিয়ে যাচ্ছে, এদেশের জনগণ পাচ্ছে না। আমার দৃঢ় বিশ্বাস, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, এদেশে মানে দারিদ্র মুক্ত করতে 2 বছরের বেশি মনে হয় আমার লাগবে না। এই জঞ্জাল দূর করতে হয়তো কিছু সময় লাগতে পারে, সব মিলিয়ে খুব বেশি সময় লাগবে না এদেশের মানুষকে দারিদ্র মুক্ত করতে। আমরা সেটা করব ইনশাআল্লাহ। বিশেষ করে আমার এলাকার ব্যাপারে আমি বলতে পারি, আমার এলাকায় আশা করি কোনো দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। জি, খুব সুন্দর বলছিলেন। আমরা আপনার থেকে আরও শুনতে চাচ্ছিলাম, কিন্তু আমাদের অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে আসছে। যে আপনি তো মেয়র নির্বাচনও করেছেন এবং বর্তমানে মাঠেও কাজ করছেন, সরজমিনে যাচ্ছেন, যে মানুষের সাড়া কেমন পাচ্ছেন? কারণ আমরা তো জানি যে টুপি দাড়িওয়ালা হুজুররা আসে ইসলামের দাওয়াত নিয়ে, আপনি যাচ্ছেন ভোট চাইতে, তো এ ব্যাপারে মানুষের সাড়া কেমন? আমি অলরেডি যে গণসংযোগ শুরু করেছি, তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমি দেখেছি আল্লাহর রহমতে মানুষের মধ্যে ব্যাপক সাড়া, মানুষ পরিবর্তন চায়, শুধু বয়োজ্যেষ্ঠরা না, প্রত্যেকেই পরিবর্তন চায়, জেনজিরা তো আরও বেশি চায়। তো সেক্ষেত্রে তারা আস্থার জায়গাটা কিন্তু পাচ্ছিল না। বিগত সময়ে বিগত 54 বছর আমাদের দেশে রাজনীতিটা হয়েছে, এই রাজনীতিটা কিন্তু এই জেনারেশনও চায় না এবং পুরাতন জেনারেশনও চায় না, প্রত্যেকেই পরিবর্তন চায়। তো সেক্ষেত্রে যদি তাদের আস্থাভাজন লোক যায় বা পায় তারা, তো সেক্ষেত্রে কিন্তু তাদের আগ্রহটা অনেক বেড়ে যায়। তো সেজন্য আমি দেখেছি যে মানুষের চাহনি, আমি যখন গণসংযোগ করতে গিয়েছি, মানুষের চাহনি, আমার প্রতি আগ্রহ, আমাদের দলের প্রতি আগ্রহ, আমাদের সম্পর্কে জানার আগ্রহ, হ্যাঁ, তো এসব বিষয়ে আমি দেখেছি প্রচণ্ড আগ্রহ আছে।
এবং তারা পরিবর্তন চায়, এবং তাদের আমার মনে হয়েছে যে তাদের মনে হয়তো এটা আস্থা তৈরি হয়েছে যে এই পরিবর্তনের নেতৃত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশই দিতে পারবে। তো এটা আমি দেখেছি। তো আশা করি যদি সুষ্ঠু ভোট হয়, পিআরএ হলে তো অনেক ভালো হবে। যদি কোনো ক্রমে যদি পিআরএ আমরা যেতে নাও পারি, তারপরেও ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যাপক সাড়া পাবে, মানুষের ভোট পাবে ইনশাআল্লাহ, এবং আগামী দিনে তারা এদেশের পরিবর্তনের জন্য বিরাট ভূমিকা রাখতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। জি, অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আপনারা যারা ভোটার রয়েছেন, আপনার কথার মাধ্যমে তাদের অনেক প্রশ্নের উত্তর তারা পেয়ে গিয়েছেন। এতক্ষণ আমাদের সময় দিয়েছেন, তাই অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ।